শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে নতুন সংযোগে গ্যাসের দাম বাড়ল ৩৩%। ব্যবসায় বৈষম্যের আশঙ্কা উদ্যোক্তাদের। কর্পোরেট ও আয়কর কমানোর সুযোগ নেই মন্তব্য এনবিআর চেয়ারম্যানের। আগামী অর্থবছর থেকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যতামূলক। চলতি অর্থবছরেই মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে যাচ্ছে ২৮ শিল্প প্রতিষ্ঠান, ২ লাখ মানুষের কর্মসংস্থানের আশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরিশা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। শিল্প খাতে গ্যাসের দাম গড়ে ৩৩% বাড়ানো হয়েছে। নতুন সংযোগে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 10 টাকা বেড়ে দাঁড়িয়েছে 40 টাকায়। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিইআরসি চেয়ারম্যান। জানানো হয়, ক্যাপটিভ বিদ্যুতে নতুন সংযোগে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে 10 টাকা 25 পয়সা বেড়ে 42 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিদ্যমান গ্রাহকদের ক্ষেত্রে অনুমোদিত লোড পর্যন্ত দর অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য 30 টাকা করে পরিশোধ করছেন। পাশাপাশি ক্যাপটিভ সংযোগে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘনমিটারে গুনতে হয় 71 টাকা 75 পয়সা। কিন্তু শিল্পে বাড়তি গ্যাসের যে চাহিদা রয়েছে তা মেটাতে আমদানিকৃত এলএনজিতে খরচ পড়ছে 75 টাকার বেশি। ভর্তুকির এই চাপ কমাতে গত ২৬ ফেব্রুয়ারি শিল্প গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানির আয়োজন করে বিইআরসি। এ সময় দাম না বাড়ালে বছরে প্রায় ১৬,০০০ কোটি টাকার লোকসান হবে বলে জানায় পেট্রোবাংলা। সব পর্যালোচনা শেষে শিল্প খাতের নতুন সংযোগের গ্যাসের দাম ৩৩% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। ১৫০ ভাগ বৃদ্ধির যে প্রস্তাব, এই প্রস্তাব অনুমোদন করাও অথবা চিন্তা করাও আসলে কঠিন। যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য প্রস্তাবিত যে ১৫০% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা ৩৩% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে ব্যবসায়ীরা জানান, নতুন নির্ধারিত দরে গ্যাস বিক্রি করা হলে শিল্প খাতে তৈরি হবে বৈষম্য। এমনিতেই কিন্তু ইকোনমি অবস্থা খারাপ, আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, অনেক ডিফল্ট লোন কন্টিনিউয়াস বাড়ছে। এর উপরে যদি আরেকটা মরার উপরে কুড়ার ঘাড় মতো কিন্তু হয়ে যাবে গ্যাসের দামটা যদি বাড়ে না। শর্টেজ রয়েছে আমাদের আভ্যন্তরীণ গ্যাসের বাইরে এলএনজি এনে সেটাকে আনতে হবে, এবং প্রাইসিংটা নিয়ে যে কথাগুলি হচ্ছে সেটা আমাদের কাছে হিসাবটা মিলছে না। কারণ আমরা আন্তর্জাতিক বাজারে দেখতে পাচ্ছি যে 4 বছরের মধ্যে সবচেয়ে কম দাম কিন্তু এখন এনার্জির। অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহারকারী পুরনো শিল্পেও 30 টাকার পরিবর্তে 40 টাকা বিল দিতে হবে। প্রতিশ্রুত গ্রাহকের অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহারের নতুন দরে গ্যাস বিল দিতে হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির বিষয় নিয়ে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম, এবং ধামরাই থেকে যুক্ত হবেন বিজিএপিএমই এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। প্রথমেই বার্তাকক্ষে আমিরুলের সাথে যোগ দিচ্ছি। আমিরুল, আজকে এই যে গ্যাসের দাম যে বৃদ্ধির ঘোষণা বিইআরসি করেছে, কোন কোন বিষয়গুলো বিবেচনা নেওয়া হয়েছে বলে আপনি জানতে পেরেছেন? জি, আপনি শুরু থেকেই আপনি জানছেন যে আজকের থেকেই এপ্রিলের শুরু থেকে গ্যাসের দাম বাড়ার একটা কথা বলা হয়েছে আজকের সম্মেলনে, এবং এটা কিন্তু বলা হয়েছে যে ৩১ টাকা থেকে 40 টাকা করা হয়েছে নতুন শিল্পে যারা গ্যাস সংযোগ চাচ্ছেন। তাছাড়া আরও কয়েকটি বিষয় উঠে এসেছে যে তারা যে বিইআরসি অনেকটি গ্যাস বিতরণ প্রতিষ্ঠান সহ আরও কয়েকটি কোম্পানির সাথে কথা বলেছেন। তারা বলছেন যে পেট্রোবাংলার যে একটি আবেদন ছিল যে ১৫২% বাড়ানোর কথা হয়েছিল, সেটির ফলে কিন্তু গ্যাস বিতরণ কোম্পানিগুলো বলছেন যে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে, এবং এছাড়া কিন্তু গ্যাসের দাম বৃদ্ধির ফলে যে অন্যান্য যে পণ্য রয়েছে সেই সব পণ্যের দামেও একটা প্রভাব পড়তে পারে। এই সব কিছু বিবেচনা করে কিন্তু সবশেষে বিইআরসির সাথে কথার একটা সর্বশেষ এসেছে যে ৩৩% বাড়ানোর কথা। এবং এছাড়া কিন্তু বিইআরসি আরও কয়েকটি কথা জানিয়েছে যে গ্যাস সংযোগ দেওয়ার ফলে যে অন্যান্য বিষয়গুলো আছে, যেমন যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে একটি ক্ষতির সম্মুখীন, সব কিছু নিয়ে আজকে কথা হয়েছে। তাছাড়া ক্যাপটিভ বিদ্যুতের কথা বলা হয়েছে যে নতুন যারা গ্যাস থেকে বিদ্যুৎ সংযোগ তৈরি করছেন তাদের ক্ষেত্রেও প্রায় 10 টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। সব কিছু মিলিয়ে গ্যাসের দামটি একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলে তারা মনে করছেন। এই বিষয়গুলো বিবেচনা করে তারা 150% থেকে কমে সেটা
33% করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে ব্যবসায়ীরা আবার বলছেন যে এক্ষেত্রে নতুন সংযোগের যারা গ্যাস চাচ্ছেন তাদের মধ্যে একটি বৈষম্য তৈরি হবে। এই বিষয়ে অনেক ব্যবসায়ীরা আছেন যারা এর নেতিবাচক প্রভাবগুলো তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিরুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে আমি যুক্ত হচ্ছি ধামরায়ে ব্যবসায়ী বিজিএ পিএম এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ারের সঙ্গে। শাহরিয়ার, আমরা দেখতে পেলাম যে গ্যাসের দাম কিন্তু আপনাদের আপত্তির পরেও কিন্তু শেষ মুহূর্তে বাড়ানো হলো। এতে করে আপনাদের শিল্পে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে আপনার গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। আপনারা জানবেন গত কিছুদিন আগেই আপনার হলো 4 থেকে 5 দিন আগে আপনার বাংলাদেশ সামিট শেষ হয়েছে। সামিটে একদিকে সরকার বলেছে যে আপনার নতুন বিনিয়োগের জন্য বিদেশি সম্মেলন করে ঢাকঢোল পিটিয়ে আপনার করা হলো। এখন বৈষম্যমূলকভাবে একজন যখন কোনো কম্পিটিটর আপনার দেশে আসবে, বাংলাদেশে সব ধরনের বিজনেসই আছে। যখন নতুন কেউ আসবে তখন তো সে আপনার এই বিনিয়োগে আপনার কেউ আসতে চাবে না। যেখানে 33% আপনার হলো শেয়ার তার হলো বেশি দাম দিয়ে আপনার হলো গ্যাস কিনতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের হলো বৈষম্যের শিকার হবে এবং এই সেক্টর আপনার কিন্তু হলো যারা নতুন আপনার বিনিয়োগ চাচ্ছে, বিনিয়োগে আসবে সেটা বিনিয়োগটা হবে না। আপনারা জানেন প্রতি বছর দেশে আপনার হলো 3 থেকে 5 লাখ আপনার কর্মসংস্থানের জন্য আপনার যুবক আপনার বের হচ্ছে। সেক্ষেত্রে আপনারা নতুন আপনার কর্মসংস্থান সরকারিভাবে যখন হচ্ছে না, আপনার বেসরকারিভাবে কিন্তু এটা হচ্ছে। বেসরকারিভাবে যদি আপনার বিনিয়োগ যদি না হয়, তাহলে কিন্তু আপনার হলো দেশের এই সেক্টরে যারা আপনার আসতে পারবে না, সেক্ষেত্রে আপনার চুরি, ছিনতাই, রাহাজানি এবং আমাদের দেশে যে আপনার অস্থিতিশীলতা আপনার বেড়ে যাবে এবং আমাদের যেসব শ্রমিক ভাই বোন যারা আছে তারা কিন্তু অনেকেই অনেক ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে আপনার বেকারত্ব আপনার বেড়ে গেছে। এটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য আপনার একটা অশনি সংকেত এবং আমরা কিছুদিন আগে বার্তা দিলাম আমরা বিশ্ববাসীকে যে আসুন আমাদের দেশে বিনিয়োগ করুন। কিন্তু এরপরেই আপনার 3 দিন পরেই যখন আমরা বললাম যে না আমাদের দেশে বিনিয়োগ করতে হলে পুরাতন ব্যবসায়ীরা 30 টাকা বা 31 টাকা পাবে, নতুন যারা আসবে তারা আরো 33% বেশি দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার আপনার এই বক্তব্যটা আপনার কতটুকু আপনার যুগোযুগি হলো, এটা আমার মনে হয় যে এই জায়গায় একটা বৈষম্যের বড় একটা ব্যাপার হয়ে আপনি যে দাঁড়িয়েছে। সেক্টরে ব্যবসা করেন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং ম্যাটেরিয়াল আপনারা তৈরি করেন, আপনাদের উৎপাদন হয় কারখানায়, সেই ধরনের শিল্পে কি ধরনের খরচের চাপ বাড়বে? প্রতি ইউনিটে কি পরিমাণ দাম বাড়তে পারে? আপনার প্রতি ইউনিটে আপনার অলরেডি সরকারি ঘোষণা দিয়েছে 33% বাড়বে। যখন 33% আপনার বাড়বে, নতুন আপনার কম্পিটিটর আপনার অলমোস্ট আপনার 33% তো আপনার গ্যাসের জন্য আপনার হলো প্রোডাক্টে আপনার হলো আপনার প্রাইসটা আপনার ইনক্রিজ হবে। আমাদের বিনিয়োগকারী যারা আছে আপনারা নতুন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনার কেউই এট দিস মোমেন্ট আমাদের দেশে কোনো ব্যবসায়ী বলতে পারবে না এট দিস মোমেন্ট মেন্টালি সে হলো সে আপনার প্রিপেয়ার আছে নতুন বিজনেসে যাবে। পুরোনো বিজনেসটাকে আপনার কন্ট্রোল করার জন্য এবং রেখে দেওয়ার জন্য এবং আপনার যে বিজনেসটা কন্টিনিউ করার জন্য কিন্তু আমরা হলো চেষ্টা করছি। একের পর এক দেখেন আপনার আমেরিকার মতো দেশ আমাদেরকে এমবার্গো দিচ্ছে, 10% বেশি চাচ্ছে। আপনারা জানেন কিনা, আপনার সবাই চুপ হয়ে গেছি, বলছে আপনার যে ট্যাক্স ভ্যাট আছে তারপরে আমেরিকার আরো 10% বেশি দিতে হবে। আপনার বায়াররা আমাদের কাছে 10% ডিসকাউন্ট চাচ্ছে। আমরা কিন্তু সংকটপূর্ণ অবস্থানে আছি। নতুন আপনার এই একটা সংকট আমাদের দেশের, আমি মনে করি আমাদের সরকার আমাদের এই বিনিয়োগকারীদের উপরে আবার চাপিয়ে দিল। এটা আমাদের দেশের এই আমাদের বলা হচ্ছে যে সরকারের যে এলএনজি আমদানি করতে হয় সেটা কিন্তু প্রতি ঘনমিটারে 75 টাকার উপরে খরচ পড়ে। সরকার বলতে চাচ্ছে ভর্তুকির চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটি বিষয় রয়েছে, নতুন যে সংযোগ যদি দিতে হয় তাহলে বাড়তি এলএনজি আমদানি করতে হবে। আসলে সেই আমদানি মূল্যকে বিবেচনায় নিয়েই নতুনদের উপরে এই দামটি চাপানো হয়েছে। আপনার কাছে কি মনে হয়, কি ধরনের বিকল্প সমাধান সরকার চিন্তা করতে পারত? আপনার বিকল্প আমরা কিন্তু অনেক ধরনের বিকল্প চিন্তায় আপনার সরকারকে দিয়েছিলাম, যেমন আপনার সারে বা আপনার কৃষি পণ্য বা বিভিন্ন জায়গায় কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে। এখন আমরা কিন্তু বিশ্ববাসীর কাছে আপনারা জানেন যে এখন ইন্টারমিডিয়েট একটা গভর্নমেন্ট চলছে। আপনার বিশ্বে বড় বড় বায়ার যারা আছে আমাদের সাথে অর্ডার দিতে তারা কিন্তু হলো দ্বিধা আপনার মগ্ন আছে যে আমরা অর্ডার দিবে কিনা। সে অবস্থায় আমরা এখানে আছি। আপনার বিভিন্ন সময় আমরা আজকে এত বছর 40 বছর আপনার হলো সে ভর্তুকি দিল, আপনার এর আগে ভর্তুকি দিয়ে আপনার হলে আসছে। আর কিছুদিন আপনার যদি এটা দিয়ে বা রেখে আমাদের দেশের যে আপনার এই অরাজকতা আপনার অস্থিতিশীল পরিস্থিতি আছে সেটাকে কন্ট্রোল বিভিন্ন উপায়ে সরকার আপনার করতে পারতো। তারা ভর্তুকি দিতে পারতো। ইভেন দো আপনার কৃষি খাতে বা অন্যান্য খাতে আপনার ভর্তুকি দিচ্ছেন, আমাদের এই খাতে আপনার ভর্তুকি দিয়ে এই বিজনেসটাকে সাস্টেন করা যেখানে আপনার হলো যে উচিত সেটা না করে আপনার হলো যে চাপিয়ে দিলেন। আপনার এটা আমি মনে করি
করি আমাদের এই শিল্পের জন্য আপনার হলো যে হুমকি স্বরূপ, এবং আপনার বেকারত্ব দিন দিন বাড়বে, নতুন কর্মসংস্থান হবে না, এবং পুরাতন যারা আছে তাদের আপনার সিক হবে, আপনার ব্যাংক আপনার ডিফল্টার হবে, এবং এই সেক্টরে আরো হলো দোষের আপনার বিনিয়োগ তো আসবেই না। পুরাতন বিনিয়োগকারী যারা আছে, আমি একদম একক ভাষায় বলতে পারি, পুরাতন বিনিয়োগকারীরাও হলো দোষের, তারা পুরাতন বিনিয়োগ টিকিয়ে রাখতে আপনার হলো দোষের আপনার কষ্টসাধ্য হয়ে যাবে। ধন্যবাদ মোহাম্মদ শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কর্পোরেট ও আয়কর আর কমানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। আগামী অর্থবছর থেকে সবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি। গেল দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নানা ধরনের ভুল তথ্য দেয়া হয়েছে। রেমিটেন্স রিজার্ভ থেকে শুরু করে বিনিয়োগ ও জিডিপি নিয়ে দেওয়া হয়েছে মন গড়া পরিসংখ্যান। ফলে দেশের অর্থনীতিতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ঢাকা চেম্বারের প্রাক বাজেট আলোচনায় নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন আগামী বাজেটে প্রয়োজন কর কাঠামোর সংস্কার, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দরকার বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিবেশ। এর আগে শুধু মিথ্যে কথা হচ্ছে, $400 বিলিয়ন, $500 বিলিয়ন জিডিপি, এখন বলে কমে নিয়ে আসছে। তো যদি কাগজের খোঁচা যদি কমে আর বাড়ে, উৎপাদন বৃদ্ধি করার দরকারটা কি ভাই? তো এরকম প্রথমে সরকার এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিথ্যা কথা বলার জন্য দায়বদ্ধ করতে হবে জনগণের কাছে। প্রাইভেট সেক্টর লেড গ্রোথ যেটা আমরা বলে আসছি, এক্সপোর্ট লেড গ্রোথ যেটা বলে আসছি, যে প্রায় এইটাকে যদি আমরা ম্যাটেরিয়ালাইজ করতে চাই, পুরো জিনিসটাকে, নট জাস্ট ট্যাক্সেশন, পুরো জিনিসটাকে আমরা কম্বাইন্ডলি দেখতে হবে। আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন অন্যান্য দেশের সাথে মিলিয়ে দেশের কর হার সমন্বয় করা হবে। বলেন দীর্ঘদিন যেসব খাত কর ছাড় পাচ্ছে তাদেরও অন্যদের মতো সমান কর দিতে হবে। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট কত ছিল, সেখান থেকে কমতে 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 আমরা 25-35-এ গিয়েছি। কর্পোরেট ট্যাক্স কিন্তু 40-45% ছিল, এখন এটা 20% এসে নেমেছে, 22.5% এসে নেমেছে। আসলে আমাদের আর এই কর্পোরেট ট্যাক্স বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স আর কমানোর সুযোগ নাই। রাজনৈতিক অস্থিরতা, জ্বালানির দাম বৃদ্ধি ও বৈশ্বিক শুল্ক নীতির কারণে ব্যবসায়ীরা সামগ্রিকভাবে চাপের মধ্যে রয়েছে বলেও জানান তারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরের শেষে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে যাচ্ছে 28টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। অন্তত 2 লাখ মানুষের কর্মসংস্থান হবে এসব প্রতিষ্ঠানে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া বিদেশি বিনিয়োগকারীরা পরিদর্শন করেছেন এই এলাকা। এই বিশেষ অঞ্চল দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলছে কর্তৃপক্ষ। মেঘনা ও ফেনী নদীর মোহনায় চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তোলা হয়েছে দেশের বৃহত্তম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল NSEZ। করোনা মহামারী সহ বিভিন্ন কারণে কারখানা স্থাপনে ধীরগতি থাকলেও গত বছর থেকে পুরোদমে শুরু হয়েছে নির্মাণ কাজ। এই অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে 155 জন বিনিয়োগকারী তাদের জমি বুঝে পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া বিদেশি ব্যবসায়ীরাও NSEZ পরিদর্শনের পর এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। বিনিয়োগ করা নিয়ে আমি অত্যন্ত ইতিবাচক, যে কারণে আমি এখানে এসেছি। আমি এখানে সরকারের সাথে একসাথে বিনিয়োগ নিয়ে কাজ করতে চাই। বিনিয়োগ বান্ধব হলেও এখানে নানা চ্যালেঞ্জও আছে। সেসব চ্যালেঞ্জগুলো সমাধান করা হলে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ তুলে আনতে পারবে। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে 2টি জোনে প্রায় 1500 একর ভূমি উন্নয়নের কাজ শুরু হয়েছে। আগামী 2 বছরে কি কাজ করা যায়, সেই 2 বছরকে আমরা সর্বোচ্চ টার্গেট নিয়েছি যে 1500 একর জায়গার মতো ডেভেলপ করব, যেখানে সকল প্রকার অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা হবে। এই বিশাল কর্মযজ্ঞের মাঝেও সংকট রয়েছে জ্বালানি, পানি সহ দক্ষ শ্রমিকের। তবে বিদ্যমান সংকট সমাধানে মধ্য ও দীর্ঘমেয়াদী একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পানির সংকটের সমাধানে আমাদের প্রথম হলো যে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে কিছু এই মুহূর্তে তুলছি, বাট খুবই মিনিমাম সেটা আমরা করব, এবং মুহুরী প্রজেক্ট থেকে আমরা 100 MLD পানি আনছি। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এখনো পর্যন্ত স্থানীয় ও বিদেশি প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় 19 বিলিয়ন মার্কিন ডলার।
আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এ দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে সর্বোচ্চ 4,187 টাকা। নতুন দামে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম পড়বে 1,63,214 টাকা। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর কথাটি জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সমন্বয় করা হয়েছে দেশের বাজারেও। নতুন দামে 21 ক্যারেটের ভরিতে গুনতে হবে 1,55,796 টাকা। এছাড়াও 18 ক্যারেটের ভরি পড়বে 1,33,541 টাকা। তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রূপার দাম। মেহেরপুরে তাপপ্রবাহের কারণে ঝরে পড়েছে আমের গুটি। ফলে দুশ্চিন্তা দেখা দিয়েছে আম চাষি ও ব্যবসায়ীদের মধ্যে। লোকসানের ভয়ে আমবাগান কিনছেন না পাইকাররা। গুটি ঝরা বন্ধে গাছের গোড়ায় পানি, সার ও কীটনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুরে গাছে গাছে পাতার ফাঁকে ফাঁকে দুলছে আমের গুটি। তবে তাপপ্রবাহের কারণে ঝরে পড়ছে এসব আমের গুটি। ফলে এবার আমের কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কায় বাগান মালিকরা। এই গাছে প্রচুর আম আসছে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে রোদের তাপে আমগুলো সব পড়ে যাচ্ছে। আর এই আমগুলো থাকলে প্রচুর আম হতো। বৃষ্টি নাই, তাই মোটা মোটা আম ঝরে যাচ্ছে, না হলে ব্যাপক আম হতো। এবার গুটি ঝরে পড়ায় লোকসানের ভয়ে বাগান কিনছেন না পাইকাররা। এতে চরম বিপাকে পড়েছেন চাষিরা। 4 ভাগের মধ্যে 1 ভাগ আম পুরি ঝরি শেষই হয়ে গেছে, এখন আরো ঝরবে। তাই এটা আমাদের খুবই লসের ভাগ দেখছি। সেবা যদি ঝরতে থাকে তাহলে গাছ অর্ধেক শেষ হয়ে যাবে, তো সেচ দিয়েও গাছের আম ঠেকানো যাচ্ছে না। তো এই পরিমাণে যদি হয় তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে। এদিকে গুটি ঝরে পড়া রোধে বাগানে পানি ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের এই চাষিদেরকে পরামর্শ যে আপনারা যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আম বাগানে রিং করে সেচ দিতে হবে। ফ্ল্যাট যদি সেচ দিতে তাহলে আমের বাগানের টোটাল বর্ডার দিয়েও ফ্ল্যাট করে সেচ দিতে পারে। তবে রিং পদ্ধতিতে সেচ দিলে ভালো হয়, তাহলে আম ঝরা থেকে তারা যে ঝরে যায় সেটা ঝরাটা রোধ করা যাবে। চলতি বছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮,২৯৮ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।